আজ থেকে 23 কোটি বছর পূর্বে পৃথিবীর চেহারা ছিল একদম ভিন্ন। চোখ ধারানো আগ্নেয়গিরি, বিরাট সমুদ্র আর ধোঁয়াশা আচ্ছন্ন পুরো আকাশ। তখন শুরু হয়েছিল এক মহান বিবর্তনের গল্প। তো আজ আমরা সেই গল্প নিয়েই আলোচনা করব। এই সময় আবির্ভাব হয়েছিল এক নতুন প্রজাতির প্রাণী, তার নাম ডাইনোসর। টারশিয়ারি যুগ থেকে জুরাসিক যুগ আর ক্রেটেসিয়াস যুগ, এই তিনটি যুগেই ছিল ডাইনোসরের সময়কাল, এবং এই তিনটি যুগকে একসঙ্গে মেসোজোয়িক যুগ বলা হতো। এই ছিল ডাইনোসরের স্বর্ণযুগ। প্রায় 165 মিলিয়ন বছর ধরে তারা আমাদের পৃথিবীতে রাজত্ব করেছে। প্রথম দিকে ডাইনোসর ছিল খুব ছোট্ট প্রাণী। তারা দু পায়ে হেঁটে চলতো, কিন্তু সময়ের সাথে আকৃতি তাদের চেঞ্জ হয়। কেউ হয়ে যায় বড়, কেউ হয়ে যায় দ্রুত। তো বিজ্ঞানীরা বিভিন্ন জীবাশ্ম আর ফসিলস বিশ্লেষণ করে গবেষণা করে তারা জানতে পারেন প্রথম যুগে ডাইনোসর ছিল দক্ষিণ গোলার্ধের পাঙ্গেয়া মহাদেশে। তো এখান থেকেই ডাইনোসরের আবির্ভাব হয়েছিল। পৃথিবীর টেকটনিক্যাল কারণের জন্য সারা বিশ্বে ডাইনোসর ছড়িয়ে যায়। এরপর সময়ের পরিবর্তন হতে হতে তাদের জীবনযাপন, খাবার দাবার সমস্ত কিছু চেঞ্জ হতে থাকে। এর ফলে আমাদের বর্তমান যুগের অর্থাৎ সব থেকে বেশি যে ভয়ানক ডাইনোসর টিরেক্স, এবং আমাদের সব থেকে লম্বা ঘাড়ওয়ালা যে ডাইনোসর ব্র্যাকিওসরাস এর আবির্ভাব ঘটে। ডাইনোসর মানে কি বিশাল আকারের একটা প্রাণী? না, কোনোদিনই নয়। কেউ হয় ছোট, কেউ বড়, কেউ দ্রুত, কেউ লম্বা। আর সময়ের সাথে সাথে তারা পরিবর্তন হতেই থাকে। ডাইনোসরকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, একটা হলো মাংসাশী, একটা হলো শাকাহারী। শাকাহারী ডাইনোসরের মধ্যে সব থেকে বড় হলো 30 ফুট ঘাড়ওয়ালা ডাইনোসর ব্র্যাকিওসরাস, এবং এছাড়াও অন্যান্য ডাইনোসরগুলি হলো ট্রাইসেরাটপস, স্টেগোসরাস, ডিপ্লোডোকাস, প্যারাসোলোফোকাস ইত্যাদি প্রাণীরা। এবং মাংসাশী ডাইনোসরগুলি হলো টাইরানোসরাস অর্থাৎ টিরেক্স, যা সব থেকে খতরনাক এবং খুঁকা ডাইনোসর। তার দৈর্ঘ্য প্রায় 40 ফুট এবং এর দাঁত বিশাল বড় বড়। ঠিক, এবং এছাড়াও অন্যান্য মাংসাশী ডাইনোসরগুলি হলো ভেলোসিরাপ্টর, যা অত্যন্ত ক্ষুদ্র এবং বুদ্ধিমান, অ্যালোসরাস, স্পাইনোসরাস এবং কার্নোটোরাস। এছাড়াও আরো অন্যান্য আছে। প্রথমেতে বললাম যে সব ডাইনোসরের বড় হয় না, কিছু কিছু ছোট ডাইনোসর রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো কম্পোসোগনাথাস, যার আকৃতি খুবই ছোট, 3 ফুট। অর্নিথোমিমাস, যা আজকের আমাদের উটপাকের মতো দেখতে অনেক। আধুনিক গবেষণায় দেখা গেছে যে অনেক ডাইনোসরের গায়ে পালকের চিহ্ন পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মাইক্রোজাপ্টার, তার দেহে 4টি ডানার মতো অঙ্গ বর্তমান ছিল। এই আবিষ্কার থেকে বিজ্ঞানীরা এক নতুন ধারার সৃষ্টি করেন। তারা মনে করেন, সত্যি কি তাহলে ডাইনোসররা পাখিদের বংশধর ছিল? তোমাদের মতামত জানাও নিশ্চয়ই। তোমরা কি মনে করছো? 65 মিলিয়ন বছর আগে মেক্সিকোর ইউকাটাতে এক বিশাল গ্রহাণুপুঞ্জর আঘাত ঘটে। এর দৈর্ঘ্য ছিল প্রায় 10 থেকে 15 কিলোমিটার চওড়া, যা একটি মহান, যা আমাদের হিমালয় পর্বত থেকেও বেশি, এবং এর শক্তি ছিল প্রায় 100 ট্রিলিয়ন ডাইনামাইটের বিস্ফোরণের সমান। এর ফলে শুরু হয় ভয়ঙ্কর সুনামি, আগুনের উৎপাত, ফসল মারা যায়, গাছপালা আগুন লেগে যায়, বাতাসে ধুলোর ঘনত্ব পরিমাণ বেড়ে যায়। তার ফলে সূর্যের আলো পৃথিবীতে আর পড়তে পারে নাই। প্রায় 165 মিলিয়ন বছর ধরে ডাইনোসর আমাদের পৃথিবীতে রাজত্ব করেছে, কিন্তু বর্তমানে তাদের কোনো অস্তিত্ব নেই। কি হয়েছিল তাদের? তো এইসব কারণের ফলে কারা টিকে গেল? কোন কোন ডাইনোসর টিকে গেল? সব ডাইনোসর কি মারা গেছিল? না, সব ডাইনোসর মারা যায়নি। কিছু কিছু পালকযুক্ত ডাইনোসর আজও বেঁচে আছে। যারা উঠতে পারছে তারা বিভিন্নভাবে তাদের খাবার খুঁজে নিত, এবং তারা সেটা খেয়েই বেঁচে থাকতে পারছে। এবং বেঁচে থাকার জন্য কিছু কিছু স্তন্যপ্রায়ী প্রাণী তারা মাটির নিচেও বসবাস করত, এবং মানুষ হলো সেই তাদেরই উত্তরসূরি। ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। আজকের সময় আর কেউ ডাইনোসর দেখতে পায় না। তবু বিজ্ঞান মানে যে ডাইনোসর আমাদের চারপাশে আছে। ডাইনোসর আমাদের পরিবেশের সঙ্গে, সবার সঙ্গে মিলেমিশে বসবাস করছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। পাখি হলো ডাইনোসরের উত্তরসূরি। বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে এক মতে এসছে যে পাখিরাই হলো ডাইনোসরের প্রধান এবং প্রথম উত্তরসূরি। 1861 সালে এক জীবাশ্ম উদ্ধার হয়েছিল, যেটা হলো আর্কিওপটেরিক্স, যার ডানা ছিল, পালক ছিল, এবং ডাইনোসরের মতন দেখতে অনেকটা ধারালো দাঁতও ছিল। অনেকে বিজ্ঞানী মনে করেন যে পাখি এবং ডাইনোসরের তাদের চলার ধরন, তাদের ডিম পাড়ার ধরন এবং তাদের পালক, অনেক কিছুই পাখি এবং ডাইনোসরের সঙ্গে একটি মিল হয়ে যায়। তার জন্য বিজ্ঞানীরা মনে করেন যে পাখিরাই হলো ডাইনোসরের প্রধান উত্তরসূরি। বিজ্ঞানীরা একটা কথা বলেছেন যে
সব পাখিরাই হলো ডাইনোসর, কিন্তু সব ডাইনোসর পাখি না, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তবে তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে বিজ্ঞানীরা কিভাবে জানলো যে ডাইনোসররা এরকম দেখতে, এরকম ডাইনোসরের নাম কিভাবে আসছে? তো এর প্রধান প্রধান কারণ হলো গবেষণা। কি ভাবে গবেষণা করে? 3D স্ক্যানিং, সিটি স্ক্যান, ফসিলস কার্বন, রেডিও কার্বন ডেটিং এবং বিভিন্ন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এরা দাঁতের স্যাম্পেল, হাড়ের স্যাম্পেল নিয়ে তারা গবেষণা করেছেন এবং তার ফলেই তারা ডাইনোসর কিভাবে হয়, রং, ত্বক, শক্তিশালী ইত্যাদি প্রমাণ করতে পেরেছে। কিছু কিছু বিজ্ঞানী গবেষণা করেছেন যে পাখির ডিমের সাথে ডাইনোসরের ডিএনএ মিল হলে কি তারা বর্তমান যুগে কি ডাইনোসরকে ফিরিয়ে আনতে পারবে, এটাও তারা গবেষণা করে দেখেছে। চিকেনোসরাস প্রজেক্ট নামে একটি প্রজেক্ট করা হয়েছিল বিজ্ঞানীদের দ্বারা, যেখানে মুরগির ডিমের ভেতর তারা ডাইনোসরের ডিএনএ মিল করেছিল। এই প্রজেক্ট বর্তমানে বাস্তব হয়েছিল। ডাইনোসর শুধু ইতিহাসের বিষয় নয়, তারা আজও আমাদের বিজ্ঞান, চিকিৎসা এবং শিশুদের মনে এক বিরাট জায়গা অধিকার করে রেখেছে। পৃথিবীর অনেক জায়গায়, অনেক জাদুঘরে ডাইনোসরের কঙ্কাল রয়েছে। বিভিন্ন সিনেমায়, শিশুদের খেলনায়, অ্যানিমেশনে আমরা ডাইনোসরের সন্ধান পেয়ে থাকি। এছাড়া বিভিন্ন কলেজ, স্কুলে আমরা ডাইনোসরের হাড় এবং ডাইনোসর নিয়ে গবেষণা করতে আমরা দেখতে পাই। তো ডাইনোসরের বিলুপ্ত থেকে আমরা কি শিখতে পাই? প্রথমত, সময়ের সাথে সাথে সবাইকে পরিবর্তন হতে হবে। তুমি যতই শক্তিশালী হও না কেন, সময় অনুযায়ী তোমাকে বদলাতে হবেই। শেষে একটা কথাই বলবো, ডাইনোসরের রাজত্ব শেষ হতে পারে, তাদের ইতিহাস এখনো বাঁচে আছে আমাদের মধ্যে। তারা বেঁচে আছে পাখিদের দৌড়ের মাধ্যমে, বিভিন্ন গবেষণায় এবং শিশুদের এবং মানুষের বিভিন্ন কৌতূহলের মধ্যে দিয়ে। তো শেষে এটাই বলবো যে এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ইনফরমেশন ভিডিও, তো অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। ব্যাস, ধন্যবাদ।